আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে আছে আজকে আমি তাসনিম আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের একটি অধ্যায় নিয়ে, যেটি আমরা পড়ব লেকচার 6-এ। তার নাম হচ্ছে পণ্য ডিজাইন। সো আজকে আমরা এই অধ্যায় 6 উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের যে অধ্যায়টি আছে পণ্য ডিজাইন, সেটি নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমরা দেরি না করে জেনে আসি যে এই অধ্যায়ের মধ্যে কী কী আছে এবং এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আমাদের প্রশ্ন হয়, সিকিউতে কী কী আসে, কী ধরনের প্রশ্ন আসতে পারে, এমসিকিউতে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তার সম্ভাব্য কিছু আমরা কথাবার্তা এখান থেকে জানতে পারবো। সো দেরি না করে চলো আমরা লেকচারটি শুরু করে দেই। ফার্স্ট অফ অল আমরা দেখব যে হচ্ছে পণ্য ডিজাইনের ধারণা। পণ্য উৎপাদন করার আগে পণ্যের ধরন, আকার, রং এবং মান একজন উৎপাদনকারীকে নির্ধারণ করতে হয়। ভোক্তার চাহিদা, রুচি এবং পছন্দ অনুযায়ী এসব পণ্য ডিজাইন পণ্যের আকার, রং, ওজন প্রভৃতি কী করা হয়, নির্ধারণ বিষয় করার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এভাবে পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের আকার, আকৃতি, রং, ওজন প্রভৃতি নির্ধারণ করাই মূলত হচ্ছে আমাদের পণ্য ডিজাইন। তো প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, পণ্য ডিজাইন বলতে কী বোঝানো হয়। আমরা পূর্বে দেখলাম যে পণ্য ডিজাইন একটা গুরুত্বপূর্ণ বিষয় কার কাছে, তোমার যারা পণ্য উৎপাদনকারী আছে তাদের কাছে। সো এই যে পণ্য উৎপাদনের পূর্বে তারা পণ্যের আকার, আকৃতি, রং, ওজন প্রভৃতি ইত্যাদি নির্ধারণ করছে, সেগুলোকে আমরা মূলত বলছি পণ্য ডিজাইন। এই সব কিছুর সমষ্টি আসলে পণ্য ডিজাইন বলা হয়ে থাকে। পণ্য ডিজাইনের সাথে আমাদের মূলত কয়টি বিষয় জড়িত থাকে? আমাদের দুটি বিষয় জড়িত থাকে। একটা বিষয় হচ্ছে আমাদের পণ্যের আকার নির্ধারণ করা, পণ্যটি কতটুকু আকার নিয়ে গঠিত হবে, কতটুকু আকৃতি নিয়ে গঠিত হবে, সেটি বড় হবে নাকি ছোট হবে নাকি মাঝারি সাইজের হবে, সেটি মার্কেটে কোনটা ডিমান্ড বেশি, বড়টা ডিমান্ড বেশি নাকি ছোটটা ডিমান্ড বেশি নাকি মাঝারিটা ডিমান্ড বেশি, এই জিনিসগুলো আমাদের নির্ধারণ করতে হবে। সেটিকে বলা হয় তোমার হচ্ছে পণ্যের আকার নির্ধারণ করা। এবং দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে আমার পণ্যের গুণগত মান। শুধুমাত্র আমি যদি পণ্যের আকার নির্ধারণ করি যে পণ্যটি আমার ছোট হবে নাকি মাঝারি হবে নাকি বড় হবে, বাজারে কোনটা চাহিদা আছে, সেই অনুযায়ী আমি পণ্যটা যদি শুধুমাত্র নির্ধারণ করি, কিন্তু তার যদি গুণগত মানটা আমি না দেখি, তাহলে সেই পণ্যটা আমার কখনোই ক্রেতার কাছে সন্তুষ্টজনক হবে না। সো সেই জন্য আমরা কী করব, আমরা যখন পণ্যের আকার নির্ধারণ করবো, পাশাপাশি আমাদের যে কাজটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পণ্যের গুণগত মানটাও নির্ধারণ করা। সেই জন্য আমরা বলি যে পণ্য ডিজাইনের সাথে গুরুত্বপূর্ণ দুটি বিষয় জড়িত থাকে। একটি হচ্ছে আমাদের পণ্য আকার নির্ধারণ করা, অপরটি হচ্ছে কী করে যে পণ্যের যে গুণগত মানটা আছে সেটি আমাদের রাখা। সুতরাং এ সম্পর্কে আমরা বলতে পারি যে পণ্য ডিজাইনে পণ্যের কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি আমরা পণ্যের রং, তারপর হচ্ছে পণ্যের ওজন ইত্যাদি আমরা কী করে থাকি, নির্ধারণ করে থাকি। পরিকল্পনা পণ্য ডিজাইনের প্রথম কাজ, তুমি যখন কী করবা, একটা পণ্য ডিজাইন করবে, সেই পণ্য ডিজাইনটার কী রকম হবে, ডিজাইনটা কোন ধরনের হবে, কোন ক্যাটাগরির হবে, তার সাইজটা কীরকম হবে, আকারটা আকৃতি কীরকম হবে, তার ওজন কেমন হবে, রং কেমন হবে, প্রভৃতি জিনিস আমরা যে করছি, নির্ধারণ করছি, এটাই তো পরিকল্পনা। সেজন্য আমরা বলতে পারি যে পরিকল্পনাই হচ্ছে পণ্য ডিজাইনের প্রথম কাজ। তাহলে তোমাদের যদি এমসিকিউতে প্রশ্ন করা হয় যে ডিজাইনের প্রথম কাজ কোনটি, আমরা অবশ্যই বলবো যে পণ্য ডিজাইনের প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা করা। কারণ পরিকল্পনা ছাড়া কোনো জিনিসই হয় না, সেটা পণ্য ডিজাইন হোক বা আদার্স যে কোনো, তোমার ডে টু ডে লাইফের কথাও যদি চিন্তা করি, সেখানে একটা কাজ সুন্দরভাবে সম্পাদন করতে হলে অবশ্যই তোমার সেখানে কী দরকার হবে, পরিকল্পনা দরকার হবে। এরপরে আসো যে প্রতিষ্ঠানের কারিগরি বিভাগ পণ্য ডিজাইন করে। অবশ্যই যে আমার প্রতিষ্ঠানের যারা পণ্য ডিজাইন করে থাকে সেই দায়িত্বটা প্রতিষ্ঠানের কার উপর থাকে, কারিগরি যে বিভাগটা থাকে তাদের উপর থাকে। কখনোই পণ্য ডিজাইনের যে তোমার দায়িত্ব রয়েছে সেটা ক্রয় বিভাগ, অর্থ বিভাগ, বিপণন বিভাগ ইত্যাদির কাছে থাকে না, থাকে কার কাছে, শুধুমাত্র কারিগরি বিভাগের কাছে। তাদের কাছে আমরা বলি যে আমরা এইভাবে ডিজাইনটা করতে চাই, আমার আকৃতি এরকম হতে পারে, ওজনটা এরকম হতে পারে, রংটা এরকম হতে পারে। সো সেই অনুযায়ী তারা কিছু ক্যাটাগরি আমাদের দিয়ে থাকে। সেখান থেকে আমাদের উৎপাদন ব্যবস্থাপকের যে অর্থাৎ আমাদের কোম্পানির যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তারা একটা ডিজাইন সিলেক্ট করে এবং সেটি বাজারে প্রাথমিকভাবে ছেড়ে দেয়। যদি সেটি বাজারে যে ক্রেতারা আছে তারা যদি নিতে চায় বা তারা যদি সন্তুষ্টি অর্জন করে সেখানের মাধ্যমে, তবে সেটিকে স্থায়ীভাবে রাখা হয়। আর যদি না হয় তবে আবার যে অল্টারনেটিভ করা হয় বলতে এখানে যে কারিগরি বিভাগ তাদেরকে যে ক্যাটাগরি দেখায় সেই ক্যাটাগরি কিন্তু একটা না, অবশ্যই ধরো তোমার হচ্ছে অধিক দেখাবে। ধরো আমি ধরলাম 10টা সেই ক্যাটাগরি দেখালো, এই 10টার মধ্যে থেকে একটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপক অর্থাৎ মহাব্যবস্থাপক যারা আছে কোম্পানি, তারা কী করলো, একটাকে সিলেক্ট করে বাজারে ছেড়ে দিল যে এই অনুযায়ী কিছু পণ্য তারা পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়লো এবং দেখা গেলো সেখান থেকে সেই যে ডিজাইনটা তারা বাজারে চুজ করে ছেড়ে দিয়েছিল সেটা আসলে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। সো তখন তারা কী করবে, রিকভার করার জন্য এই 10টির মধ্যে থেকে আবার একটা ডিজাইন তারা করবে। এখন যদি দেখা যায় যে এই 10টি ডিজাইনই তারা পরপর বাজারে ছেড়েছে কিন্তু একটি ডিজাইনও পছন্দ হয়নি, তখন কী করবে, তখন পুনরায় তারা আবার হচ্ছে তোমার কারিগরি বিভাগকে বলবে যে তোমরা আবার নতুন করে কিছু ডিজাইন তৈরি করো। এই হচ্ছে একটা প্রসেস।
এরপর হচ্ছে আমরা পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যের নির্দিষ্ট মান প্রদান করি। আচ্ছা, পণ্য ডিজাইন যে আমরা করছি, সেই পণ্য ডিজাইন যখন করব তখন অবশ্যই সেখানে গুণগত মানটাকে আমরা মাথায় রাখবো, কারণ আমরা জানি এই দুটি বিষয় এখানে আসলে অনেক গুরুত্বপূর্ণ, একটা নির্ধারণ, একটা হচ্ছে গুণগত মান। সে তুমি যখন গুণগত মানটা নিয়ে আসতে যাবে তখন তোমার পণ্যের আকার, রং, ওজন প্রভৃতি দরকার হবে। আবার যখন তুমি পণ্যের গুণগত মান, ওজন ইত্যাদি নির্ধারণ করতে যাবে তখন তোমার কি দরকার হবে, তোমার এখানে পণ্যের গুণগত মানটাও আমাকে মাথায় রাখতে হবে যখন নির্ধারণ করতে যাব। এরপর আমরা বলতে পারি যে পণ্য ডিজাইন পণ্যের উৎপাদন কাজ পরিচালনা করে। অবশ্যই পণ্য ডিজাইন পণ্যের উৎপাদন কাজ পরিচালনা করে, কারণ উৎপাদন করার জন্য আমাকে অবশ্যই কি দরকার, পণ্যের ডিজাইন দরকার। আমি যদি পণ্যের ডিজাইন না জানি আমি কোন ডিজাইনে তাহলে পণ্য উৎপাদন করবো? আমি তো এমনি এক ডিজাইনে পণ্য উৎপাদন করলে বাজারে সেটি কি হবে না, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবে না। সো এটা অবশ্যই পণ্য কি করে, যে হচ্ছে পণ্য ডিজাইন পণ্য উৎপাদন কাজকে পরিচালনা করে। সো বিষয়াবলী যদি আমি আবার বলি, যে প্রথমত আমরা জানবো পণ্য ডিজাইন কি। পণ্য ডিজাইন হচ্ছে যে উৎপাদনের পূর্বে পণ্যের আকার, আকৃতির, ওজন, রং ইত্যাদি নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলা হয়। সেই পণ্য ডিজাইনের পাশাপাশি আমরা দেখলাম যে সেখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, একটা হচ্ছে আমার পণ্যের আকার নির্ধারণ করা এবং অপরটি হচ্ছে আমার পণ্যের গুণগত মান নির্ধারণ করা। এরপরে আমরা যেটা বললাম যে এই যে কথাগুলো আমরা বললাম সেখান থেকে কিছু লাইন আমরা কোটেড করতে পারি। নাম্বার 1 আমরা বলেছি যে পণ্য ডিজাইন পণ্যের অবকাঠামো বা কাঠামোর পরিবর্তনের পাশাপাশি পণ্যের রং, ওজন, পরিমাণ ইত্যাদি কি করে থাকে, নির্ধারণ করে থাকে, যেটা তার প্রথম ধাপ স্টেপ লাগবে। তারপর হচ্ছে পরিকল্পনা হচ্ছে পণ্য ডিজাইনের প্রথম কাজ, ঠিক আছে, প্রথম কাজ একটু খেয়াল রাখবে, প্রথম কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের কারিগরি বিভাগ পণ্য ডিজাইন করে, অথবা প্রতিষ্ঠানের যে পণ্য ডিজাইনের কাজটি কার উপর থাকে, কারিগরি বিভাগের উপর থাকে, এর মাধ্যমে পণ্যের নির্দিষ্ট মান প্রদান করা হয়, কার মাধ্যমে, পণ্য ডিজাইনের মাধ্যমে। তারপর পণ্য ডিজাইন পণ্য উৎপাদন কাজ পরিচালনা করা। এই হচ্ছে আমাদের তোমার পণ্য ডিজাইনের প্রাথমিক ধারণা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। কী বৈশিষ্ট্য আমাদের মাথায় রেখে পণ্য ডিজাইনটা করতে হয়? প্রথমত আমাদের রাখতে হবে কম্পিউটার ভিত্তিক। অবশ্যই তুমি যে পণ্য ডিজাইনটা করবা সেটা হাতে কলমে কখনোই সম্ভব নয়। এখন যুগটা হচ্ছে আধুনিক যুগ, সেখানে তুমি খুব সহজে, খুব স্মার্ট ওয়েতে তুমি কি করতে পারো, কম্পিউটারের সাহায্যে তুমি সেই গ্রাফিক্স ডিজাইন যদি আমরা বলি, সেই কম্পিউটার সাহায্যে তুমি সেই ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারো অনেক আকর্ষণীয়ভাবে এবং খুব ইজি ওয়েতে। সো অবশ্যই পণ্য ডিজাইনটা আমাকে কম্পিউটার ওয়েতেই করতে হবে, যাতে সেটা নিখুঁত হয় এবং হচ্ছে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। এরপরে আসলে সেখানে নমনীয়তা থাকতে হবে। এই যে একটু আগে বললাম যে তারা কোম্পানি কি কারিগরি বিভাগে কিছু ক্যাটাগরি করার জন্য দিয়েছে এবং তারা 10টি ক্যাটাগরি দিয়েছে, 10টি ক্যাটাগরি তারা প্রাথমিকভাবে বাজারে ছেড়েছে, কিন্তু একটু সেখানে সফলতা অর্জন করতে পারেনি। তার পরবর্তীতে তারা বললো যে তোমরা আবার করো। সো এই যে 10টি তারা করেছে, সেখানে যদি তারা কিছু আবার পরিবর্তন করতে পারে তবে সেটিকে আমরা বলবো নমনীয়তা। অর্থাৎ হঠাৎ সৃষ্ট কোনো সময় আমি যেন সেই ডিজাইনটা পরিবর্তন করতে পারি, সেটাকে হচ্ছে ডিজাইনের নমনীয়তা। এই বৈশিষ্ট্য অবশ্যই আমার ডিজাইনের মধ্যে থাকতে হবে। এরপরে হচ্ছে আমার কি, নমনীয়তা 2বার এসেছে। এরপরে বিক্রয়ত্ব সেবা আর কি। হ্যাঁ, বিক্রয়ত্ব সেবা বলতে বোঝানো হয় যে বিক্রয় পরবর্তী সেবা, সেটা হতে পারে ওয়ারেন্টি, সেটা হতে পারে গ্যারান্টি। আমরা যদি একটা মোবাইল ফোন কথা বলি, তুমি যখন মোবাইল ফোন অফিসিয়ালি কেনো তখন তোমাকে কি করা হয়, তারা 1 বছর বা 2 বছরের একটা গ্যারান্টি বা ওয়ারেন্টি, নর্মালি ওয়ারেন্টি দিয়ে থাকে, গ্যারান্টি 1 বছর হয় না। সো এই যে বিক্রয় পরে যে তাদের ক্রেতা সন্তুষ্টি অর্জন ক্রেতা গিয়ে বলছে যে আপনার এই পণ্যটার যদি কোনো সমস্যা হয় আপনি চাইলে রিপ্লেসমেন্ট করতে পারেন, অথবা এত বছরে আমরা একটা ওয়ারেন্টি দিচ্ছি, সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে, সো আপনি সার্ভিস করে নিয়ে যেতে পারেন ফ্রিতে। সো এই সেবাটাই হচ্ছে আমার ব্যক্তিগত সেবা, যেটা পণ্য ডিজাইনের মধ্যে থাকতে হবে। আচ্ছা, কারণ এই পণ্যটার মধ্যে শুধুমাত্র যে আমার এক ধরনের পণ্য আছে এমন না, এখানে বিভিন্ন ধরনের পণ্য হতে পারে। সেটা হতে পারে তোমার ইলেকট্রিক্যাল জিনিস হতে পারে, খাদ্য পণ্য হতে পারে, মেডিসিন, সব কিছু আমাদের পণ্যের মধ্যে পড়ে। তো সব কিছু চিন্তা করে আমাকে রাখতে হবে। নর্মালি আমরা খাদ্যদ্রব্য যেগুলো আছে, ধরো চিপসের কথা যদি বলি, সেখানে তো আমাকে আরও বিক্রেতা সেবা দেবে না। সো কখন বিক্রেতা সেবা দেবে, যখন আমি ইলেকট্রিক্যাল জিনিসের দিকে যাবো তখন সেটা আমাকে বিক্রেতা সেবা দেবে। আমরা যদি মেডিসিনের কথা চিন্তা করি, মেডিসিনের কোনো বিক্রেতা সেবা হয় না। মেডিসিন তুমি যদি নষ্ট হবে সেটাকে তোমাকে আবার রিপ্লেসমেন্ট করে দেবে না, বাট তোমাকে হয়তো বা চেঞ্জ করে দিতে পারবে, সেটা ডিপেন্ডস করবে তোমার হচ্ছে মেডিসিন শপের উপর। এটা একটা ভিন্ন বিষয়। ওকে, এরপর আছে পণ্য মূল্যটা অবশ্যই ক্রেতার নাগালের মধ্যে থাকতে হবে। এটাও একটা পণ্য ডিজাইনের একটি বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ক্রেতার সন্তুষ্টি অর্জন সক্ষম। আমি যে পণ্যটা তৈরি করেছি সেটা অবশ্যই যেন ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়, সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে। এবং ক্রেতার সন্তুষ্টি অর্জন সক্ষম তখনই হবে যখন ক্রেতা অনুযায়ী সেই গুণগত মানটা পণ্যের মধ্যে আমার থাকবে। যদি না থাকে তাহলে আমরা বলতে পারবো না যে আমি ক্রেতার সন্তুষ্টি অর্জন সক্ষম হয়েছি। এরপর ক্ষুদ্র এবং হালকা। পৃথিবীর প্রত্যেকটি মানুষ খুব চিপেস্ট জিনিস, অর্থাৎ খুব পাতলা, খুব ক্ষুদ্র জিনিস ইউজ করতে পছন্দ করে। এখন তুমি যদি পণ্য ডিজাইনটা একটা মোবাইলের কথা যদি চিন্তা করো, নর্মাল একটা ফোন, আমার স্মার্টফোন এইটুকু হলে বা 6.1 ইঞ্চি হলে আসলে মানুষ বেশি প্রেফার করে। সো এখন যে সেটাকে তুমি 6.1 ইঞ্চি জায়গায় তুমি যদি 7.1 দাও, তাহলে অবশ্যই সেটা মানুষের কাছে কী হবে, গ্রহণযোগ্য হবে না। সো অবশ্যই তোমাকে ক্ষুদ্র এবং হালকা জিনিস তৈরি করার চেষ্টা করতে হবে, যেটি মানুষ প্রেফার করে এবং মানুষ কিনতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে বা চালাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। সো সেই জন্য আমাকে পণ্যের
যে ডিজাইনটা আছে সেটাকে ক্ষুদ্র এবং হালকা রাখা জরুরি। তারপর মডিউলার ডিজাইন। মডিউলার ডিজাইন বলতে বোঝানো হয়, অর্থাৎ মডিউল কথাটির অর্থ হচ্ছে এই পণ্যটির প্রত্যেকটি অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। এটি হচ্ছে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশটি আছে প্রত্যেকটি অংশকে আমরা বলি এক একটি মডিউল। সেই মডিউলগুলোকে আমরা আলাদা আলাদা করে কী করতে হয়, ডিজাইন করতে হয়। যদি একটা ফোনের কথা বলি, ফোনে তোমার কি আছে, বিভিন্ন পার্টস আছে। যেমন তোমার প্রথমে যদি বলি ডিসপ্লে আছে, তারপরে তোমার কি আছে, তোমার হচ্ছে সাউন্ড সিস্টেমের জন্য মাইক আছে, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি আছে, তোমার এখানে আমরা বলতে পারি ব্যাটারি আছে। সো এই যে জিনিসগুলো আছে, আমরা নর্মালি যে জিনিসগুলো দেখলাম যে তোমার ডিসপ্লে, সাউন্ড সিস্টেম, ব্যাটারি, এদের তো প্রত্যেকটা আলাদা আলাদা একটা মডিউল। ডিসপ্লে একটা মডিউল, তোমার সাউন্ড একটা মডিউল এবং হচ্ছে ব্যাটারি একটা মডিউল। সো এই যে মডিউলগুলো আছে এদের আলাদা আলাদা নিজস্ব একটা কি আছে, ডিজাইন আছে। ডিসপ্লে একটা ডিজাইন আছে, ডিসপ্লে অনেক ধরনের হতে পারে, সাউন্ড সিস্টেম অনেক ধরনের হতে পারে এবং ব্যাটারিও অনেক ধরনের হতে পারে তোমার হচ্ছে ব্র্যান্ড ভেদে। সো এইটাকে আমাদের সবগুলোকে বলা হয় বা প্রত্যেকটি অংশ এক একটা অংশকে বলা হয় মডিউলার ডিজাইন। এরপর আকর্ষণযোগ্যতা। হ্যাঁ, অবশ্যই তোমার পণ্যটা কী থাকতে হবে, একটা আকর্ষণযোগ্যতা থাকতে হবে। এখন পণ্যটা যদি দেখতে খুব সুন্দর স্মার্ট না লাগে, মানুষ কিন্তু সেটা কিনবে না, ঠিক আছে? সেটা যদি তুমি অনেক কম টাকাতেও দাও, তারপর মানুষ কিনতে আগ্রহবোধ করবে না, কারণ মানুষ চায় যে পণ্যটা যেন দেখতে অনেক সুন্দর লাগে, স্মার্ট লাগে, হাতে রাখলে যেন একটা ব্র্যান্ড মনে করো যে একটা যাই হোক নিতে পারে, ফিল নিতে পারে, এরকম আর কি। সো এই অবশ্যই কী রাখতে হবে, একটা আকর্ষণযোগ্যতা এখানে রাখতে হবে। তাহলে উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য যেগুলো আমরা দেখলাম, যে একটা পণ্যকে উত্তম আমরা নির্ধারণ করতে হলে যে বৈশিষ্ট্য থাকা জরুরি সেগুলো হচ্ছে আমাদের, সেটা অবশ্যই কম্পিউটার ভিত্তিক ওয়েতে যেতে হবে। তারপর নমনীয়তা থাকতে হবে, বিক্রেতা সেবা থাকতে হবে, পণ্যমূল্য কম থাকতে হবে, পণ্যমূল্য কী থাকতে হবে, কম থাকতে হবে বা ক্রেতার সাধ্যর মধ্যে থাকতে হবে। তারপর ক্রেতার সন্তুষ্ট হচ্ছে সক্ষমতা থাকতে হবে, ক্ষুদ্র হালকা হতে হবে, মডিউলার ডিজাইন হতে হবে এবং আকর্ষণযোগ্যতা হতে হবে। এই যে বৈশিষ্ট্যগুলো যদি একটা পণ্যের মধ্যে থাকে, তখনই আমরা সেই পণ্যটাকে বলবো যে সেটা একটা উত্তম পণ্য ডিজাইন, বা যে ডিজাইনের মধ্যে থাকবে সেই ডিজাইনকে আমরা বলবো হচ্ছে উত্তম পণ্য ডিজাইন। ওয়েল ডান। এবার আসো পণ্য ডিজাইনের উপর প্রভাব বিস্তারের উপাদান। সো এই পণ্য ডিজাইনটা যা আছে এটার উপর কিছু উপাদান আমাদের প্রভাবিত করে। সেটা হচ্ছে যদি আমরা বলি ক্রেতার চাহিদা। আচ্ছা, আমি পণ্য ডিজাইন যে করলাম এটা কার উপর ডিপেন্ড করে করবো? অবশ্যই ক্রেতার উপর ডিপেন্ড করে করবো। আমার যদি ক্রেতা কী করে, আমার যদি ক্রেতা তোমার হচ্ছে এতটুক সাইজের একটা ফোন চাই, আমি যদি সেটাকে এতটুকটা যে ফোন বের করে দিই, অবশ্যই সেটা ক্রেতার চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে। সো আমার ক্রেতার চাহিদার উপর কী করতে হবে, ডিপেন্ড করতে হবে। ক্রেতার যতটুক চাবে সেটুকু আমাকে কী করতে হবে, উৎপাদন করে দিতে হবে। যেভাবে চাবে তাদের চাহিদাটা যেভাবে থাকবে আমাকে সেইভাবে চলার চেষ্টা করতে হবে। না পারলেও অ্যারাউন্ড কাছাকাছি যেতে হবে। সো যদি আমরা এটা না পারি তাহলে সেটা অবশ্যই কী করতে হবে, ব্যর্থ হবে। আমার পণ্যটাকে ডিজাইনটাকে উত্তম ডিজাইন নির্ধারণে ব্যর্থ হতে বাধ্য করবে। সো সেজন্য আমাকে ক্রেতার চাহিদাকে কী করতে হবে, প্রাধান্য দিতে হবে। আর যদি না পাই সেটা অবশ্যই প্রভাব বিস্তার করবে কারোর উপর, পণ্য ডিজাইনের উপর। সেকেন্ড হচ্ছে ক্রেতার ক্রয় ক্ষমতা। আচ্ছা, এই যে চিপেস্ট যে ফোনটা আছে, এই ফোনটা যে মানুষ, ধরো একজন ক্রেতা সেই ফোনটা কিনতে চায় 10,000 টাকা থেকে 12,000 টাকার বাজেটে, ঠিক আছে? এখন এই ফোনটা সব কিছু দিক থেকে তুমি এইটাই নির্ধারণ আসে ক্রেতার কাছে, কিন্তু সেই ফোনটাকে তুমি যদি 10 থেকে না দিয়ে তুমি যদি 20 থেকে 22 করে দাও, তাহলে অবশ্যই সেই ফোনটা মানুষ কিনতে আগ্রহ বোধ করবে না, এটাই স্বাভাবিক। অন্তত একটা মিড রেঞ্জের মধ্যে রাখতে হবে। সো এই যে ক্রেতার চাহিদার কথা চিন্তা করে ক্রেতা কতটুকু সাধ্যের মধ্যে সেই ফোনের মডেল যেটা তুমি বের করেছো সেটা কিনতে পারে, সেটা আদৌ তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি না, এই বিষয়গুলো আমাকে কী করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এখন সেই বিষয়গুলো যদি আমরা চিন্তা ভাবনা না করি তাহলে অবশ্যই সেটা কী হবে, ক্রেতার সন্তুষ্টি যে অর্জনে সেটা হচ্ছে ব্যর্থ হবে। আমাকে কী করতে হবে, ক্রেতার ক্রয় ক্ষমতাটা চিন্তা করে আমাকে পণ্যের যে মূল্যটা আছে, যে পণ্য মূল্য আমরা যেটাকে বলি, সেটা নির্ধারণ করতে হবে। তারপর যে গ্রহণযোগ্যতা, যদি এই দুটো ঠিক থাকে অবশ্যই সে গ্রহণ করবে, আর যদি সেই দুটো ঠিক না থাকে তার চাওয়া অনুযায়ী অবশ্যই সেগুলোকে কী করবে, রিজেক্ট করে দেবে, এটাই স্বাভাবিক। এরপরে ব্যয়টা। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি যে ব্যয় করছি পণ্য ডিজাইন করতে, এখানে এই যে ব্যয়টা ধরো আমার আসছে 10,000 টাকা, আমি যদি এখন 2,000 টাকা লাভ যদি করতে চাই তাহলে আমার দ্বারাই হচ্ছে 12K-তে। এখন আমি যদি সেই ফোনটার দাম কি মানে ক্রেতারা যদি চাই 8K-তে, আমি তাহলে দিতে পারবো না, এটা স্বাভাবিক। বাট চিন্তা করতে হবে যে আমাকে কত স্মার্টলি ওয়েতে আমি পণ্য ডিজাইনের কস্টটা কমিয়ে এই 8K-র মধ্যেই পণ্যের যে ডিজাইনটি আছে সেটা যেন আমি বাজারে সেল করতে পারি। সো এই যে আমাকে যে ব্যয়টা আছে সেটাও চিন্তা করতে হবে যে আমি ডিজাইন যে করছি সেই ডিজাইনের ব্যয়টা যেন এমনও না হয়ে যায় যেটা ক্রেতার ক্রয় ক্ষমতাকে ছাড়িয়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো সেই জন্য আমাকে চিন্তা করতে হবে যে আমি যেটা তোমার 10,000 প্লাস 2,000 টাকা প্রফিটে 12K-তে বিক্রি করতে পারবো, আমার এফোর্ড এটা, বাট ক্রেতা ক্রয় করতে চাচ্ছে 8K-তে, তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে এই যে 10,000 টাকা তোমার যে ডিজাইন কস্ট আছে সেটাকে আমার কমায় দিতে হবে। তাহলে এটাকে যদি আমি কমায় 6K-তে নিয়ে আসতে পারি এবং আমার যদি থাকে 2,000 টাকা প্রফিট লাভ করার জন্য আমার যদি একটা
মত থাকে, তাহলে আমি কি করতে পারবো, অবশ্যই সেটা 8,000 টাকায় আমি সেল করতে পারবো এবং সেটা ক্রেতার সন্তুষ্ট হওয়ার জন্য কী হবে, সক্ষম হবে। এরপর হচ্ছে স্থায়িত্ব। এই ডিজাইনটা যে আমি করছি, এই ডিজাইনটা আমি এমন একটা ডিজাইন করলাম যেটা 2 দিন পরেই নষ্ট হয়ে গেল, এমন হওয়া যাবে না। ডিজাইনটাকে যেন অনেক সুন্দর, তারা যে ধরনের ক্রেতারা চায় যে আমি আজকে যে পণ্যটা কিনছি যে নতুনের মতো, সেটা যেন কিছুদিন পরে নতুনই দেখায়। এখন তুমি আজকে যে পণ্যটি ক্রয় করেছো, তুমি যদি একটা ক্রেতাকে, তোমাকে যদি ধরা হয় তুমি আজকে একটি পণ্য ক্রয় করেছো, ধরো একটা মোবাইল ফোন ক্রয় করেছো, তুমি দেখলা যে 3 বছর পর মোবাইল ফোন এমন একটা অবস্থা হয়ে গেছে, 3 বছর না 3 মাস এমন একটা অবস্থা হয়ে গেছে যেটা পুরাতনের মতো লাগছে। সো তখন আসলে তোমার কাছে অনেকটা খারাপ লাগবে। এটা তোমার হচ্ছে ক্রেতার ক্রয়ের দিকে একটা ব্যাড এফেক্ট ফেলবে। সেই জন্য তোমাকে স্থায়িত্ব এমন হতে হবে ডিজাইনের যেটা অন্তত তোমার হচ্ছে তাদের প্রত্যাশা যে সময়টা, সেই সময়টুকুর মধ্যে থাকে। এখন যদি তুমি এরকম হয়, যেটা আমি একটু আগে বললাম, যে তুমি 3 মাস পরে যদি দেখো যে ফোনটা এমন অবস্থা হয়ে গেছে, বেহাল দশা, যেটা মানুষ মনে করে দেখলেই মনে করে যে ফোনটা হচ্ছে পুরাতন, তুমি পুরাতন ফোন কিনেছো, সো তখন আসলে তোমার দিক থেকেও খারাপ লাগবে। তখন তুমি ওই ব্র্যান্ডের প্রতি তোমার একটা বিরূপ ধারণা সৃষ্টি হবে এবং তুমি ওর পাশাপাশি অন্যদেরকে ইনফ্লুয়েন্স করবে যে না, ওই ব্র্যান্ডটার এই পণ্যটা খারাপ, তুমি এটা ক্রয় করবে না। তখন আসলে এটা বাজারে ওই পণ্যটার ক্ষেত্রে একটা ব্যাড ইফেক্ট ফেলবে। সেই জন্য অবশ্যই ডিজাইনটাকে স্থায়ী হতে হবে। যদি স্থায়ী হয় তাহলে সেটা ব্যাড ইফেক্ট না ফেলে গুড ইফেক্টও ফেলতে পারে। বলছি না যে ফেলবে, বাট ফেলতেও পারে, ঠিক আছে। ওকে, সো এখানে দেখো পণ্য ডিজাইনের উপর প্রভাব বিস্তারের উপাদানগুলো কী কী, তাহলে আমরা দেখলাম ক্রেতার ক্রয় চাহিদা, তারপর হচ্ছে ক্রয় ক্ষমতা থাকতে পারে, গ্রহণযোগ্যতা, ব্যয় এবং স্থায়িত্ব, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। ওয়েল ডান। এরপরে আসি আমরা হচ্ছে পণ্য ডিজাইনের পর্যায় স্তর। আচ্ছা, পণ্য ডিজাইনের পর্যায় স্তরে কত বর্গ, এই কথাটি মাঝে মাঝে পরীক্ষা এমসিকিউতে আসে। সো আমরা এখানে দেখছি পণ্য ডিজাইনের যে পর্যায় স্তর, সেটা হচ্ছে আমাদের 5 প্রকার। দেখো, প্রথমটা হচ্ছে আমাদের উদ্যোগ গ্রহণ, তারপর হচ্ছে আমাকে ধারণা উন্নয়ন করতে হবে, তারপর সামর্থ্য বিশ্লেষণ, পরীক্ষামূলক উৎপাদন এবং চূড়ান্ত উৎপাদন করতে হবে। এই যে 5টা সার্কেল আছে, 5টা যে লাইন আছে, এই বিশেষ করে যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি তাহলে একটু মনে হয় ভালো হবে। তো চলো আসি, দেখা যাক। ধরো আমি হচ্ছে একটা তোমার হচ্ছে এই কোম্পানি বা এ নামে একটা ফোন বাজারে লঞ্চ করতে চাই, যেটা আসলে এ দ্বারাই প্রকাশ হবে, ব্র্যান্ড ভ্যালু হচ্ছে এ। ওকে, সো এই পণ্যটি আমি যখন ক্রয় করব, উৎপাদন করতে যাব, তখন বাজারে আমাকে কী করতে হবে, প্রথমত আমি যে পণ্যটা ক্রয় করব তার জন্য আমাকে উদ্যোগ নিতে হবে, কারণ উদ্যোগ ছাড়া কখনোই কিছু করা সম্ভব হয় না। সো আমি যদি এই পণ্যটা ডিজাইন করতে চাই, সেই ডিজাইন করার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হচ্ছে সেটা হচ্ছে আমাকে উদ্যোগ গ্রহণ করতে হচ্ছে। তারপর আমাকে কী করতে হচ্ছে, ধারণা উন্নয়ন করতে হচ্ছে, যে আমাকে কনসেপ্ট নিতে হবে যে আসলে কীভাবে একটা ফোনের পণ্য ডিজাইন করা যায়, কীভাবে বাজারে সেটা আসলে আকর্ষণযোগ্যতা ছড়াবে, বা বাজারের চাহিদা অনুযায়ী আমি সেটাকে করতে পারবো, বাজারের চাহিদা বা বাজারের গুণগত মানসম্মত ক্রেতারা যা চায় সেই অনুযায়ী কীভাবে আমি পণ্য ডিজাইনটা করতে পারবো, সেজন্য আমাকে অবশ্যই ধারণা উন্নয়ন করতে হবে, কনসেপ্টের ডেভেলপমেন্ট করতে হবে। এরপরে আমাকে সামর্থ্য দেখতে হবে, যে আমি যে তোমার ধারণার উন্নয়ন করলাম, সেই ধারণা উন্নয়নের জন্য যে আমার কাজটা দরকার, সেই সামর্থ্যটা আমার আছে কিনা। যদি ইয়েস হয় তাহলে হ্যাঁতে আমরা টিক দেবো, না হয় নাতে টিক দেবো, ঠিক আছে, এরকম। তো আমাকে সামর্থ্যটা বিশ্লেষণ করতে হবে, যে আমি যে ধারণা উন্নয়ন করলাম, যে ধরনের পণ্য ডিজাইন আমি করতে চাই, বাট সেইটার আমার এফোর্ট দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি আছে কিনা আদৌ। যদি না থাকে তাহলে না, যদি হ্যাঁ থাকে তো হ্যাঁ। এখন আমি ধরে নিচ্ছি আপাতত যে আমার সেই পরিমাণ এফোর্ট আছে। ধরো এই পণ্য আমি একটা, এই যে ফোনটা আমি বের করতে চাচ্ছি, এইটা হচ্ছে ডিজাইন কস্ট, সেটা ধরলাম আমার হচ্ছে 10K। হ্যাঁ, এই 10K দেওয়ার মতো আমার ক্যাপাবিলিটি আমার আছে, আমি ধরে নিচ্ছি। তাহলে আমি এটা ক্লোজ করে দিয়ে হাতে টিক দিচ্ছি। এখন পরবর্তী ধাপ হচ্ছে আমাকে পরীক্ষামূলকভাবে সেটা উৎপাদন করতে হবে এই ডিজাইনটা দ্বারা। তো আমি এখানে পরীক্ষামূলকভাবে কী করলাম, ধরো 10 পিস কী করলাম, উৎপাদন করে দিলাম ফোনটা। আচ্ছা, উৎপাদন করার পর্যন্ত কি আমার কাজ শেষ না? এই উৎপাদন পরীক্ষামূলক করার কাজ হচ্ছে এই যে আমি 10 পিস পণ্য উৎপাদন করলাম, সেই পণ্যটা আমি মার্কেটে ছেড়ে দিব। মার্কেটে ছেড়ে দেওয়ার পর যদি দেখি যে ক্রেতারা এটাকে নিচ্ছে, ক্রেতারা এটাকে টানছে, আকর্ষণযোগ্যতা তাদেরকে দিতে পারছে পণ্যটি এবং সন্তুষ্টি অর্জন করছে তারা, তখন আমি কী করবো, সেটাকে চূড়ান্ত পর্যায়ে উৎপাদনের জন্য সিদ্ধান্ত নেব। তার আগে কখনোই না। এমন যদি হয় যে পরীক্ষামূলক উৎপাদনটা দেখা যায় যে এই পণ্যটি বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে না, বা বাজারের চাহিদা পূরণ করতে পারছে না, ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে পারছে না, আমি তখন সেটাকে স্টপ করে দেব, যে না, এই পণ্য ডিজাইনটা আর করা সম্ভব না। তখন আমাকে আবার কি করতে হবে, সেই ধারণা উন্নয়নে যেতে হবে। কী করতে হবে তাহলে, এখান থেকে আমাকে ধারণা উন্নয়নে যেতে হবে, যে আমাকে ডিজাইনের যে আমার ধারণাটা নিয়েছিলাম সেটা আমাকে চেঞ্জ করতে হবে। দেন সেখান থেকে আবার সামর্থ্যতে আসতে হবে, যে আমি আদৌ সেই সামর্থ্য বা আমার আছে কিনা ওই পণ্যটা ডিজাইন করে, তারপর আবার আমাকে পরীক্ষামূলক উৎপাদন করতে হবে। যতদিন পর্যন্ত না সেটা বাজারে সন্তুষ্টি অর্জন করবে ক্রেতাদের কাছে, ততদিন পর্যন্ত আমার এই প্রক্রিয়াটা চলবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। দেন যদি আমি দেখলাম শেষ পর্যন্ত আমার হচ্ছে এটা দ্বারা, তখন আমি যে চূড়ান্ত পর্যায়ে উৎপাদন করব, তার আগে কখনোই করব না। সো প্রিয় স্টুডেন্ট, তোমরা একটু দেখো
যে এই পণ্য ডিজাইনের পর্যায় বিস্তার হচ্ছে মোট কতটি? আমরা দেখলাম মোট হচ্ছে 5 প্রকার বা 5টি ধাপে হয়। একটা হচ্ছে আমার উদ্যোগ গ্রহণ, ধারণা উন্নয়ন, সামর্থ্য বিশ্লেষণ, পরীক্ষামূলক উৎপাদন এবং চূড়ান্ত উৎপাদন। এখান থেকে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে প্রথমত পণ্য ডিজাইন স্তর কয়টি? আমরা বলবো পণ্য ডিজাইন স্তর হচ্ছে 5টি। এরপরে পণ্য ডিজাইনের পর্যায় বিস্তার প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ হচ্ছে উদ্যোগ গ্রহণ। এটি হচ্ছে কোন ধাপ? এটি হচ্ছে আমাদের প্রথম ধাপ। এবং বলা হয় যে প্রথম ধাপের পরবর্তী ধাপ কোনটি? তাহলে প্রথম ধাপের পরবর্তী ধাপ প্রথম ধাপের পরবর্তী ধাপ হচ্ছে আমাদের কি? এই যে ধারণা। এবং বলা হয় যে পণ্য ডিজাইনের পর্যায়ে বা পণ্য ডিজাইন স্তরে সর্বশেষ ধাপ কোনটি? চূড়ান্ত উৎপাদন। এটা হচ্ছে আমাদের সর্বশেষ ধাপ। তো আশা করি বুঝতে পেরেছি এখান থেকে যে ধরনের প্রশ্ন আসলে কেন তোমরা আশা করছি উত্তর করতে পারবে খুব স্মুথলি। ওয়েল ডান। চলো আমরা দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, আমাদের জন্য এই যে আমরা 5টি যে তোমার কথা বললাম খুব সংক্ষিপ্ত হইতে একটা উদাহরণের সাথে, সেটা একটু বিস্তারিত আমরা এখানে এখন দেখব। প্রথমত আসি আমরা উদ্যোগ গ্রহণ। উদ্যোগ গ্রহণ বলতে আসলে কি বোঝানো হয়? যেটা আমরা বলি যে পণ্য ডিজাইন প্রক্রিয়ার প্রথম ধাপে হচ্ছে কি করা হয়? উদ্যোগ গ্রহণের স্তর। লাইনটা দেখো, পণ্য ডিজাইন যে স্তরটা আছে সেটা প্রথম ধাপটাকে আমাদের উদ্যোগ গ্রহণ করা। যে কোনো পণ্য ডিজাইন করতে হলে প্রতিষ্ঠানকে সর্বপ্রথম নিজস্ব উদ্যোগ গ্রহণ নিতে হয়। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিককে ভাবতে হবে যে নতুন পণ্য ডিজাইনের উদ্যোগের ফলে প্রতিষ্ঠান লাভবান হবে কিনা। এই চিন্তাটা আমাকে করতে হচ্ছে প্রথম ধারণা যখন আমি উদ্যোগ গ্রহণটা করবো, অর্থাৎ এটাকে অনেক পরিকল্পনা করব আমি। এরপরে হচ্ছে যেখানে প্রতিষ্ঠান উদ্যোক্তা যদি পণ্য ডিজাইনে প্রেরণা না পায় তাহলে পরবর্তী কোনো কার্যক্রমে বাস্তবায়িত হবে না। তো অবশ্যই তাকে কি করতে হবে? প্রেষিত হতে হবে যে আমি যে উদ্যোগটা নিচ্ছি এর মাধ্যমে আমি লাভবান হব কি না, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে যে ধাপটা সেটা হচ্ছে ধারণা উন্নয়ন। সো ধারণা উন্নয়ন বলতে বোঝানো হয় যে প্রতিষ্ঠানের উদ্যোক্তা যদি পণ্য ডিজাইনের প্রয়োজনীয়তা অনুভব করেন তখন এবং মনে করেন যে তিনি নতুন পণ্য ডিজাইন করবেন, তাহলে তাকে এই পর্যায়ে বেশ কিছু ধারণা গ্রহণ করতে হবে। বিষয়গুলো কি? মোট কথা, ধারণা উন্নয়ন করতে হলে তাকে কিছু বিষয় আলোচনা করতে হবে, যেটা আমরা একটু আগে বলেছিলাম। যেমন ক্রেতার রুচি চিন্তা করতে হবে এবং পছন্দ আলোচনা করতে হবে। ক্রেতার রুচি এবং পছন্দ কখন তুমি পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন করতে পারবা না। তারপরে গবেষণা এবং উন্নয়ন করতে হবে তোমাকে, এবং এই যে গবেষণা এবং উন্নয়ন যে বিভাগ আছে তার সাথে পরামর্শ করতে হবে। পরামর্শ করে তারাই তোমাকে সমাধান বের করে দেবে কীভাবে তুমি ভোক্তাদের রুচি এবং পছন্দকে পর্যালোচনা করবা এবং সে অনুযায়ী পণ্য ডিজাইন করবা। তারপর তোমাকে ভোক্তা জরিপ করতে হবে, বাজার গবেষণা করতে হবে, প্রতিযোগী পণ্য বিশ্লেষণ করতে হবে, পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মী এবং প্রকৌশলীদের সাথে তোমাকে আলোচনা করতে হবে। সো এই বিষয়গুলো আমাকে করতে হবে কি করার জন্য? ধারণা উন্নয়ন করার জন্য। আশা করছি বুঝতে পেরেছ। এরপর আসলে যেটা সেটা হচ্ছে উৎপাদনের সামর্থ্য, যে আমার এফোর্ড আছে কিনা, ক্যাপাবিলিটি আছে কিনা। এই পর্যায়ে প্রতিষ্ঠানকে বাছাইকৃত ধারণা অনুযায়ী পণ্য উৎপাদনের সামর্থ্যকে বিবেচনা করতে হয়। উৎপাদন সামর্থ্য বলতে বোঝায় বাজারের চাহিদা মোকাবিলা করার মতো আর্থিক এবং কারিগরি দক্ষতা প্রতিষ্ঠান আছে কিনা। তাহলে এখানে সামর্থ্য বলতে কি বোঝানো হয়? আর্থিক সামর্থ্য বলতে বোঝানো হয় এবং কারিগরি সামর্থ্য বোঝানো হয়। এই যে এই দুটো সামর্থ্য আমার আছে কিনা, এটি না থাকলে পণ্য ডিজাইন কোনো উপকারে আসে না। এবং পণ্য ডিজাইন যে আমরা করবো, উৎপাদনের সামর্থ্যটা যে আমরা নির্ধারণ করবো, তার জন্য আমাকে কিছু বিষয় নির্ধারণ করতে হয়। একটা হচ্ছে পণ্যের ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ করতে হবে আমাকে, বর্তমান সামর্থ্যের সাথে ভবিষ্যৎ সামর্থ্যের তুলনা করতে হবে আমাকে, অতিরিক্ত সামর্থ্য বিবেচনা করা এবং হচ্ছে পর্যাপ্ত সামর্থ্য নিশ্চিতকরণ প্রভৃতি। এই 4টে বিষয় আমাকে কী করতে হবে? খেয়াল রাখতে হবে। কোন পর্যায়ে? আমাকে উৎপাদন সামর্থ্য পর্যায়ে কী কী? একটি হচ্ছে পণ্যের ভবিষ্যৎ চাহিদা নির্ধারণ, একটি হচ্ছে বর্তমান সামর্থ্যের সাথে ভবিষ্যৎ সামর্থ্যের তুলনা করা, অতিরিক্ত সামর্থ্য বিবেচনা করা এবং হচ্ছে পর্যাপ্ত সামর্থ্য নিশ্চিতকরণ প্রভৃতি কাজ। আচ্ছা, এরপর যে কাজটি 4th নম্বর সেটা হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন করা। আচ্ছা, পরীক্ষামূলক উৎপাদন বলতে বোঝানো হয় যে নতুন ডিজাইন অনুযায়ী পণ্য উৎপাদন করা যাবে কিনা, পণ্য ডিজাইন এই পর্যায়ে তা বাছাই করা হয়। এর জন্য পরীক্ষামূলকভাবে স্বল্প উৎপাদন করা হয়। পরীক্ষামূলক উৎপাদনের ফলাফল ইতিবাচক হলে নতুন পণ্য ডিজাইনটি নেওয়া হয়, অন্যথায় এ পর্যায়ে নতুন ডিজাইনের পরীক্ষা বাতিল করা হয় অথবা পুনরায় আবার ডিজাইনের জন্য উদ্যোগ নেওয়া হয়। সো এই যেটা আমরা একটু আগে বললাম যে হচ্ছে সাইকেলটা ছিল এরকম, যে প্রথমে আমার লাস্ট ধাপ হলো কী ধাপ ছিল? আমার চূড়ান্ত উৎপাদন ছিল। সো চূড়ান্ত উৎপাদন যাওয়ার আগে আমাকে যে আগে ধাপটা ছিল সেটা হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন। সো এই পরীক্ষামূলক উৎপাদন যদি আমার ব্যর্থ হয় তখন আবার আমাকে নতুন করে কী করতে হবে? ধারণা উন্নয়নে যেতে হবে, উদ্যোগ নিতে হবে, তারপর আবার এখানে আসতে হবে। এই যে একটা সাইকেল ছিল সেটা হচ্ছে আমাদের পরীক্ষামূলক উৎপাদন। এরপর চূড়ান্তটা কি? যে তোমার ডিজাইন কিন্তু পণ্যটি পরীক্ষামূলক উৎপাদন করার পর ক্রেতার সাধারণ কাছে যদি গ্রহণযোগ্যতা পায় তবে সেটাকে আমি চূড়ান্তভাবে উৎপাদনের জন্য সাজেস্ট করব, তাছাড়া আমি কখনোই করব না। এই ছিল আমাদের স্তর। এবার আসি পণ্য ডিজাইনের ধরন। আচ্ছা, পণ্য ডিজাইনের ধরন মূলত আমাদের হচ্ছে 4 প্রকার। একটি হচ্ছে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন, একটি হচ্ছে আমার নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন, একটি হচ্ছে উৎপাদন ডিজাইন এবং অপরটি হচ্ছে আমাদের প্যাকেজিং ডিজাইন।
ওকে, বা মৌখিকরণ ডিজাইন। তাহলে পণ্য ডিজাইনের স্তর ছিল আমাদের কয়টি? যদি বলা হতো পণ্য ডিজাইনের স্তর, তাহলে স্তর ছিল আমাদের হচ্ছে 5টি, বাট এখানে কিন্তু স্তর বলেনি, বলেছে ধরন। ধরন কিন্তু আবার 4টি। এই জিনিসটি একটু মাথায় রাখবা। স্তর হচ্ছে 5টি, ধরন হচ্ছে 4টে। আচ্ছা, ধরন 4টি কী কী? আমরা 1 নম্বর বলছি ক্রিয়াগত, যারই অপর নাম হচ্ছে ব্যবহারিক ডিজাইন। ঠিক আছে, ক্রিয়াগত ডিজাইনের অপর নাম হচ্ছে ব্যবহারিক ডিজাইন। দেন হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে নান্দনিক ডিজাইন। নান্দনিক ডিজাইনের অপর নাম হচ্ছে আমাদের রুচিসম্মত ডিজাইন, বা এটাও বলতে পারি যে রুচিসম্মত ডিজাইনের অপর নাম হচ্ছে নান্দনিক ডিজাইন, ডাজেন্ট ম্যাটার। এরপর হচ্ছে দেখো উৎপাদন ডিজাইন, আরেকটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। আচ্ছা, এবার চলো আমরা এগুলোর একটু বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে ব্যবহারিক অথবা ক্রিয়াগত ডিজাইন সম্পর্কে। ব্যবহারিক অথবা ক্রিয়াগত ডিজাইন বলতে কী বোঝানো হয়? যে পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যের যে কার্যকারিতা এবং উপযোগিতা পরিবর্তন আনা হয় তাকে আমরা বলবো হচ্ছে তোমার ক্রিয়াগত ডিজাইন। এখানে বিদ্যমান হবে যে বিদ্যমান, ওকে, যে পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যের বিদ্যমান যেটা বর্তমানে আছে সেই কার্যকারিতা এবং উপযোগিতা পরিবর্তন আনা হয় তাকে আমরা বলছি তোমার ক্রিয়াগত ডিজাইন। এই পরিবর্তনের কারণে পণ্যের কার্যকারিতা এবং মান প্রত্যক্ষভাবে বাড়ে, যে ক্রেতার সন্তুষ্টির প্রভাব বিস্তার করে। তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে ব্যবহারিক অথবা ক্রিয়াগত ডিজাইনের মাধ্যমে পণ্যের কার্যকারিতা এবং তোমার হচ্ছে প্রত্যক্ষভাবে কী বাড়ে? মানটাও বাড়ে। তাহলে প্রত্যক্ষভাবে পণ্যের মান এবং কার্যকারিতা উভয় বাড়ে কার মাধ্যমে? আমার হচ্ছে ব্যবহারিক এবং ক্রিয়াগত ডিজাইনের মাধ্যমে। কারণ সেখানে যে পণ্যের মধ্যে যে বিদ্যমান কার্যকারিতাটা আছে বা উপযোগিতাটা আছে সেইটার পরিবর্তন আনার চেষ্টা করা হয় বা পরিবর্তন করা হয়। আচ্ছা, এবার আমরা দেখি, যেমন একটা উদাহরণের মাধ্যমে চেষ্টা করছে বোঝানোর জন্য। বর্তমানে বিভিন্ন মোবাইল কোম্পানি তাদের মোবাইলে 4G সুবিধা দেওয়ার মাধ্যমে মোবাইলের কার্যকারিতা এবং উপযোগিতা বাড়িয়েছে। সো এখন দেখো এই যে 4G তারা দিচ্ছে, এখন বর্তমানে সেখানে 5G নিয়ে আসার চিন্তা করছে। সো বর্তমানে বিদ্যমান ছিল আমার 4G, সেখান থেকে যদি আমি আগে এখন 4G ক্ষেত্রে যদি 3G ছিল, তাহলে 3G কথা যদি চিন্তা করি, বিদ্যমান ছিল 3G, সেখান থেকে নিয়ে আসছে 4G, এখন বিদ্যমান আছে 4G, সেখান থেকে নিয়ে যাচ্ছে 5G-তে। সো এই যে কার্যকারিতাটা পরিবর্তন করছে সেটা হচ্ছে আমাদের ব্যবহারিক অথবা ক্রিয়াগত ডিজাইন। আশা করি আমরা বুঝতে পেরেছি, যার ফলে কি হয় আমাদের প্রত্যক্ষভাবে কার্যকারিতা এবং মানটা উভয় বৃদ্ধি পেয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের নান্দনিক ও রুচিসম্মত ডিজাইন। আচ্ছা, নান্দনিক রুচিসম্মত ডিজাইন বলতে বোঝানো হয় যে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে নতুন ডিজাইনকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়, তাকে আমরা বলছি রুচিসম্মত ডিজাইন। অর্থাৎ এখানে পণ্যের মানকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা গুরুত্ব দিচ্ছি পণ্যের ডিজাইনকে। যে পণ্যের মানটা যেমনই হোক না কেন, বাট পণ্যের যে ডিজাইনটা সেটা যেন আমার অনেক সুন্দর হয়, ক্রেতা যেন সেটাকে ক্রেতাকে যেন সেটা আকর্ষণ করতে পারে। সো আসলে এই ধরনের যে ডিজাইনগুলো আছে সেটাকে আমরা বলছি তোমার নান্দনিক অথবা রুচিসম্মত ডিজাইন। এক্ষেত্রে পণ্যের আকর্ষণীয় করে তোলা যে চেষ্টা করা হয় এটা কিন্তু আসলে আমাদের ক্রেতার ক্ষেত্রে বাজে ইম্প্যাক্ট ফেলবে। তারা হয়তো বা পণ্যের ডিজাইন থেকে ক্রয় করবে, বাট ভালো সার্ভিস তারা পাবে না, তখন তারা আবার কী করবে? ব্র্যান্ডকেই তোমার হচ্ছে ব্লেম দেবে। আচ্ছা, এক্ষেত্রে পণ্যের মান ঠিক রেখে পণ্যের রং, স্টাইল ও ব্যবহারিক আকৃতি পরিবর্তন করা হয়। সো দেখো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এখানে, সেটা এখানে হচ্ছে যে পণ্যের মান। সো পণ্যের মান দেখো, আমি যদি বলি রেডমির কথা যদি বলি, রেডমি, ওকে, রেডমি বলা যায়, ধরো নোট 10ই বললাম, ওকে, নোট 10। সো রেডমি নোট 10 যে ফোনটা আছে, এই ফোনটা একই ধরনের মান ঠিক রেখে তারা জাস্ট ডিজাইনে চেঞ্জ করে তারা কী করেছে? এই নোট 10 প্রো নিয়ে এসেছে। সেই প্রো আবার চেঞ্জ করে তারা কী করেছে? ম্যাক্স নিয়ে এসেছে। ঠিক আছে, বাট ডিজাইন কিন্তু সেম। সো এটাই যে মান কিন্তু সেম। সো মান ঠিক রেখে জাস্ট তারা ডিজাইনে পরিবর্তন এসেছে, সেটাকে আমরা কি বলছি? তোমার নান্দনিক এবং রুচিসম্মত ডিজাইন, যেখানে মানের উপর বিবেচনা না করে শুধুমাত্র ডিজাইনকে তারা বেশি রকম প্রাধান্য দিয়ে থাকে। এবার আসছে উৎপাদন ডিজাইন। উৎপাদন ডিজাইন হচ্ছে নতুন প্রযুক্তি এবং উন্নয়ন কৌশল ব্যবহার করে পণ্য উৎপাদন করা। এটাই হচ্ছে আমাদের উৎপাদন ডিজাইন। যে উৎপাদনটা আমরা করবো নতুন আমাদের হচ্ছে প্রযুক্তি অথবা উন্নয়ন কৌশল ব্যবহার করে। এতে কী হবে? এতে হচ্ছে উৎপাদন ডিজাইনের মূল লক্ষ্য যেটা আমাদের হচ্ছে পণ্য উৎপাদনশীলতা বাড়ানো, সেটা হচ্ছে আমাদের অর্জন করতে পারবো, এবং যে উদ্দেশ্য আরেকটা আছে অপচয় কমানো, সেটাও আমরা কমাইতে পারবো। তাহলে এখানে উৎপাদন ডিজাইনের মাধ্যমে যে কাজটি হচ্ছে, মূলত প্রথমত আমরা উৎপাদন ডিজাইনের যে মূল লক্ষ্য সেটা পণ্য উৎপাদনশীলতা বাড়ানো, সেটা বাড়াতে পারছি, এবং হচ্ছে অপচয় যেটা কমানো সেটা আমরা কমাতে পারছি। যেমন যদি আমরা বলি যে নাটি বিস্কুট কোম্পানি তাদের পণ্যের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তাদের উৎপাদনের ম্যানুয়াল অর্থাৎ যে ওভেন সেটি ব্যবহার না করে তারা অটোমেটিক বিস্কুট উৎপাদনের মেশিন ব্যবহার করছে। এইটার ফলে কি হচ্ছে? তারা প্রযুক্তি অথবা কৌশল ব্যবহার করছে, যার ফলে কি হবে? উৎপাদন ব্যয় কমবে, অপচয়টা
কমবে, অর্থাৎ উৎপাদন ব্যয় এবং অপচয় উভয় কমবে। কারণ তারা আগে ওভেনে যেরকম উৎপাদন করতো যেরকম কস্টে, যখন তারা একটা মেশিন ব্যবহার করবে তার থেকে অবশ্যই তারা ভালোভাবে সেটা উৎপাদন করতে পারবে এবং আগের থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবে, আগের থেকে বেশি মানসম্মত পণ্য উৎপাদন করতে পারবে। আগের থেকে যদি বেশি পণ্য উৎপাদন করে একই সময় একই কাঁচামাল দেয় তাহলে অবশ্যই উৎপাদন ব্যয় কমবে এবং পাশাপাশি অপচয়টাও কমে যাবে। ওভেনে যে ধরনের পণ্য নষ্ট হতে মেশিনের মাধ্যমে সে পণ্য হয়তো নাও হতে পারে, সেই জন্য আমরা বলবো যে এই পণ্য উৎপাদন ডিজাইনের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যয় এবং অপচয়টা উভয় আমরা হ্রাস করতে পারি। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। আচ্ছা, পণ্যের আকার আকৃতি রং গুণাগুণ পরিবর্তন না করে, তাহলে আমরা পণ্যের আকার আকৃতি রং গুণাগুণ পরিবর্তন করব না, কিছুই পরিবর্তন করব না। কি পরিবর্তন করবো? শুধুমাত্র মোড়ক পরিবর্তন করব। এটাকে আমরা বলছি পণ্য ডিজাইন করা। যেমন আমি যদি বলি চিপসের কথা, যদি বলি বাচ্চাদের যেটা অনেক পছন্দের জিনিস, এটা হচ্ছে চিপস। যদি চিপসের সাথে কোনো মিল নাই, ওকে, চিপস। আচ্ছা, চিপস যে আমরা এটা ধরলাম একটা প্যাকেট, চিপসের একটা প্যাকেট, ওকে। এখন এখানে বিভিন্ন ধরনের কার্টুনের কী থাকে, চিপ থাকে। এখন দেখা যায় অনেক তোমার হচ্ছে চিপসের ক্ষেত্রে তোমার হয়তো বা মুতু পাতলু কার্টুন থাকে, অনেক চিপসের ক্ষেত্রে তোমার হচ্ছে কী বলে ডোরেমনের থাকতে পারে, তারপর হচ্ছে তোমার মিনা কার্টুন থাকতে পারে। সব বিভিন্ন ধরনের কার্টুন যেটা বাচ্চাদেরকে আসলে আকৃষ্ট করে, সেই ধরনের কার্টুন অনেক চিপসে দেওয়া হয়, যার ফলে বাচ্চারা ওই পণ্য উপরে আকৃষ্ট হবে কেনার জন্য তারা কী করে বায়না ধরে। আচ্ছা, সো এই বিষয়টা হচ্ছে যে তোমার আমরা কিন্তু এখানে পণ্যের গুণাগুণ কিচ্ছু পরিবর্তন করছি না, জাস্ট মোড়কটা পরিবর্তন করছি। যে মোড়কটা যে বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের ক্যাটাগরির হতে পারে, সেই জিনিসটা আমরা জাস্ট এখানে চেঞ্জ করছি। এই ডিজাইনের মূল উদ্দেশ্য হলো পণ্যের পরিবর্তন না করে শুধু পণ্যের বাইরের আবরণ পরিবর্তন করা, বা পরিবর্তনটাকে কী হবে আকর্ষণীয় করা, যে বাইরে যে আবরণটা আছে সেটাকে আকর্ষণীয় করে বিক্রি বাড়ানো। কীভাবে বিক্রি বাড়বে? এই যে চিপসের কথা যে বললাম, তারা আকর্ষণযোগ্য একটা বাইরে কভার দিচ্ছে, যার ফলে বাচ্চারা আকৃষ্ট হচ্ছে, তারা কেনার জন্য বায়না ধরছে, ঠিক আছে, এর ফলে বিক্রিটা বাড়ে। যেমন কথা বলি অন্বেষা চানাচুরের ক্ষেত্রে, অন্বেষা চানাচুর প্যাকেজিং পরিবর্তন করে নতুনভাবে তার আকৃতি, মোড়ক, রং পরিবর্তন করে নতুন মোড়কে ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে তাদের পণ্য বিক্রিটাও কিন্তু বেড়েছে। আগে যেরকম ছিল বর্তমানে তার থেকে বেশি পরিমাণে তারা ডিজাইনটা ভালো করেছে এবং তারা কী করেছে, পণ্যটা বিক্রি করতে পারছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি তীর আটার কথা যদি বলি, তীর আটা, হ্যাঁ, তীর আটা। সো তীর আটাও তারা কিন্তু প্যাকেজে পরিবর্তন নিয়ে এসেছে। কী পরিবর্তন নিয়ে এসেছে? তারা আগে কিন্তু ধরার জন্য কোনো কী ছিল না, একটা স্লট ছিল না, বাট বর্তমানে তারা যে ডিজাইনের নিচে সেখানে একটা ধরার একটা স্লট আছে যেটাতে তুমি ক্যারি করতে পারো। সো এটাও একটা পণ্য ডিজাইন যেটা ক্রেতাকে বেশি আকৃষ্ট করে, ঠিক আছে। সো এরকম অতএব পণ্যের কার্যকারিতা, উপযোগিতা, ক্রেতা আকর্ষণ, কম ব্যয় প্রভৃতির বিষয় বিবেচনা করে উপরিবর্তী 4 ধরনের পণ্য ডিজাইনে করা হয়ে থাকে। তাহলে এই ধরনের যে 4টা ডিজাইন আছে, সেই 4টি ডিজাইন আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি আবার বলছি, পণ্য ডিজাইনের ধরন হচ্ছে 4টি, স্তর হচ্ছে কয়টি? 5টি। এবার আমরা দেখব যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পণ্য ডিজাইন, ওকে। সো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে পণ্যটা আমরা ডিজাইন করে থাকি। বাংলাদেশে বিভিন্ন উৎসব আছে, বিভিন্ন দিবস আছে, সেই দিবস বা উৎসবগুলোকে কেন্দ্র করে আমরা কি করে থাকি, পণ্য ডিজাইন করে থাকি। বা আমরা যদি বলি বাংলাদেশে বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে, ধর্ম আছে, সেই ধর্মকে উল্লেখ করে আমরা কি করি, পণ্যটা ডিজাইন করে থাকি। যেমন যদি উদাহরণস্বরূপ বলতে যাই, ধরো বাংলাদেশে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই ধরনের জাতিগুলো আছে। সো নর্মালি আমাদের মুসলমানদের জন্য কি থাকে, দুটো ঈদ থাকে, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আর হচ্ছে তোমার হিন্দুদের জন্য থাকে দুর্গা পূজা, সরস্বতী পূজা, অনেক ধরনের পুজো থাকে। সো তারা নর্মালি পুজোতে যে ধরনের পণ্য পরে, পোশাক পরে, সেই ধরনের পোশাক কিন্তু আমরা কিন্তু পরি না কোথায়, আমাদের যে ঈদুল আজহা বা ঈদুল ফিতরের দিনে। সো আবার আমরা যা পড়ি তারা কিন্তু তারা পড়ে না। সো তাদের ক্ষেত্রে একটা ডিফারেন্ট, আমাদের ক্ষেত্রে ডিফারেন্ট। এই যে পরিপ্রেক্ষিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশ কীভাবে পণ্য ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমরা এখন একটু দেখব। প্রথমত সেই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পণ্য ডিজাইন। বাংলাদেশে নানা ধর্মের লোকজন বসবাস করায় তাদের ধর্মীয় মূল্যবোধ এবং উৎসবকে সামনে রেখে পণ্য ডিজাইনও করা হয়। যেমন যদি আমি বলি যে ইসলাম ধর্মীয় মানুষের প্রধান ধর্মীয় দুটি উৎসব হচ্ছে কি, বা সব ঈদের ফ্যাশন হাউসগুলোতে দেখা যাবে কি যে এক ধরনের পোশাক শোভা পাচ্ছে। আবার আমরা যদি পূজার আগে দিই তাহলে ওই সবগুলোতে, একই সবগুলোতে আমরা আরেক ধরনের দেখবো যে পোশাক সেখানে শোভা পাচ্ছে। তাহলে আমি এখানে বলার উত্তর এরকম যে আমাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে, এখানে ধর্মীয় সংস্কৃতির দিক থেকে যেহেতু আমরা বিভাগ করছি, তাহলে এখানে ইসলাম যে ধর্মীয় যে আছে মানুষের, তারা যে প্রধান যে তাদের উৎসবটা ঈদ, সেখানে ওই যে দোকানটাতে তুমি যাবে, ফ্যাশন যে দোকানটা থাকবে, সেখানে দেখবা যে এক ধরনের পাঞ্জাবি ডিজাইন থাকছে। আবার ওই দোকানে
তুমি পূজার সময় যাবা দেখবে সেখানে আরেক ধরনের ডিজাইন আসছে, অর্থাৎ ডিজাইনের পরিবর্তন আসছে। কেন? সেখানে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পণ্য ডিজাইনের চিন্তাটা বিষয়টা মাথায় রাখা হয়েছে। আচ্ছা, এরপরে আসে একইভাবে যদি আমরা খ্রিস্টানদের বড়দিনের কথা চিন্তা করি এবং বৌদ্ধদের পূর্ণিমার কথা চিন্তা করি, এইগুলো সহ অন্যান্য যত ধর্মীয় আচার অনুষ্ঠান আছে সবগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে উৎসবের ভিন্নতা অনুযায়ী পোশাকের ডিজাইনও পরিবর্তন করা হচ্ছে। ঠিক আছে, যেমন ঈদ ও পূজায় পাঞ্জাবি ডিজাইনের ভিন্নতা থাকে। এখন এখানে কেন পাঞ্জাবি ডিজাইনের ভিন্নতা থাকে? কারণ তুমি দেখবা যে ঈদের সময় আমরা যে পাঞ্জাবিগুলো পুরো অনেক সাদা সিধে হয়ে থাকে, কিন্তু তোমার এই পূজায় যে পাঞ্জাবি সেখানে তাদের হয়তো বা হরে হরে রামকৃষ্ণ এরকম অনেক ধরনের দেবী দুর্গার নাম টাম তাদের লেখা থাকে। সো এই ধরনের ডিজাইনটা তাদের পরিবর্তন করতে হয়। কেন? কারণ হচ্ছে তারা এই অনুষ্ঠান যে উপলক্ষটা মাথায় রেখেছে যে এই অনুষ্ঠান ভিত্তিক তারা কী করবে, পণ্য ডিজাইন করবে। সো মোট কথা হচ্ছে এরকম যে প্রথম ধাপ যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করে পণ্য ডিজাইন, সেটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে। সো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে যদি বলেই ফেলেছি তাহলে আমাকে চিন্তা করতে হবে ধর্মের দিক থেকেই। সো ধর্মের দিক থেকে যদি আমরা নর্মালি দুটি ধর্মের কথা চিন্তা করি, হিন্দু একটা মুসলিম, সো তাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেমন ঈদ আছে তাদের ক্ষেত্রে পূজা আছে। সো দুই ধরনের পণ্যের ক্ষেত্রে উভয় জিনিসই বিক্রি করে। ধরো পাঞ্জাবি, বাট সেই পাঞ্জাবি ডিজাইনেও কিন্তু কী আছে, একটা চেঞ্জ আছে। এইটাই হচ্ছে আমাদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে পণ্য ডিজাইন। এরপরে যদি বলি বিশেষ দিবস, তো বাংলাদেশে তো অনেক ধরনের দিবস আছে না? হ্যাঁ, আমাদের দেশে নানা ধরনের গৌরবময় দিবস আছে। যেমন আমরা যদি চিন্তা করি যে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন ইত্যাদি হচ্ছে আমাদের দেশের দিবস। এছাড়া অনেক দিবস আমাদের দেশে আছে। এসব দিবসের প্রেক্ষাপট অনুযায়ী দিবসগুলোর সাথে সামঞ্জস্য রেখে কী করা হয়, আমাদের পণ্যটা ডিজাইন করা হয়ে থাকে। যেমন আমরা যদি 26শে মার্চের কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশের পতাকার রং লাল সবুজের সাথে মিলিয়ে তারা কী করা হয়, একটা পোশাক তৈরি করা হয়। ঠিক আছে, বা ডিজাইনটা করা হয়। কারণ ওই দিনে আসলে এই তোমার লাল সবুজ পতাকা একটা মিলে যায় আর কি। সেই জন্য আমাদের 26শে মার্চ বাংলাদেশের পতাকা লাল রং সবুজের সাথে কী করা হয়, তোমার হচ্ছে মিলিয়ে পণ্যটা ডিজাইন করা হয়। এরপর যদি আমি বলি তোমার হচ্ছে ঋতুভেদে মানে কি, এখানে বিশেষ দিবসের ক্ষেত্রে যদি আমি বলি তোমাকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের ক্ষেত্রে দেখবা কিন্তু তারা একটা নর্মালি তারা হলুদ ধরনের ড্রেস পরতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে, বা সাদা টাইপের ড্রেস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এই ডিজাইনটাও তারা ওই জিনিসটা মাথায় রেখেই করে। এরপর ঋতুভেদে পণ্য ডিজাইন, বাংলাদেশের ঋতুর দেশ, এটা আমরা সবাই জানি। প্রতি ঋতুতে বাংলাদেশের প্রকৃতি এক যে রূপ ধারণ করে সেটাও আমরা জানি। তাই এদেশে ঋতুর প্রাকৃতিক অনুসারে পণ্য ডিজাইন করা হয়ে থাকে। যেমন আমরা যদি বলি গরমকালের কথা এবং হচ্ছে তোমার শীতকালের কথা। আচ্ছা, গরমকালে যে পোশাক তুমি পরো সেটা কি অনেক মোটা হয়? না, অনেক পাতলা হয়। বাট শীতকালে যে পোশাকগুলো পরে সেটা কি পাতলা হয়? না, সেটা কিন্তু অনেক মোটা হয়। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমাকে কী করতে হয়, পণ্য ডিজাইন করতে হয়। এরপরে সেটা হচ্ছে আমাদের ক্রয় ক্ষমতার ভিত্তিতে পণ্য ডিজাইন। আচ্ছা, ক্রয় ক্ষমতার ভিত্তিতে পণ্য ডিজাইন বলতে বিষয়টা কি, যে বাংলাদেশে অনেক ধরনের মানুষ আছে, বিস্তৃত মানুষ আছে, তাদের ক্রয় ক্ষমতা কিন্তু এক নয়। বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতা সীমিত। সো বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে এবং দারিদ্র্যের নিচে বসবাস করছে। তাই আমাদের তাদের ক্রয় ক্ষমতা বিষয়টি বিবেচনা করে পণ্য ডিজাইন করা উচিত। যেমন যদি আমরা বলি যে লুঙ্গি, ওকে, লুঙ্গির কথা যদি চিন্তা করি, যেহেতু আমরা এখানে বলেছি তোমার বাংলাদেশে বেশিরভাগ মানুষ কী কাজ করে, কৃষিকাজ করে। সো তারা নর্মালি লুঙ্গি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এই লুঙ্গি যে উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তারা অনেক ধরনের লুঙ্গি উৎপাদন করে। তুমি দেখবা যে বাজারে 150 থেকে শুরু করে তোমার অনেক ধরো 1000-1500 টাকার পর্যন্ত কী আছে, লুঙ্গি আছে। সো এই যে তারা উৎপাদন করেছে দেশে, কেন? কারণ তারা ক্রয় ক্ষমতাকে বিবেচনা করেছে যে প্রত্যেকটা মানুষের ক্রয় ক্ষমতা এক নয়। একজন মানুষ হয়তো অ্যাফোর্ডেবল হচ্ছে তোমার এই 150 টাকার পণ্যটা ক্রয় করতে, আরেকজন মানুষ হয়তো 1500 টাকার পণ্য ক্রয় করতে। সো দুই ধরনের ক্যাটাগরির মানুষের জন্য আমাকে দুই ধরনের পণ্য ডিজাইনই করতে হবে, সেই চিন্তা করে তারা কী করে, পণ্যটা উৎপাদন করে। সো এই হচ্ছে মূলত নর্মাল আমাদের পণ্য ডিজাইন। ধরুন যে অনেক বিষয় মাথায় রেখে বাংলাদেশের আমাদের পণ্য ডিজাইন করা হয়। ঠিক আছে, এরপরে যদি বলি তোমার অপসংস্কৃতি ভিত্তিতে পণ্য ডিজাইন। অপসংস্কৃতি কি, যে সংস্কৃতি আসলে আমাদের দেশে যায় না সেটাকে আমরা নর্মালি বলি অপসংস্কৃতি। যেমন যদি উদাহরণস্বরূপ আমরা বলতে যাই যে দেখো একটু আমাদের দেশের তরুণীরা ভারতের সিরিয়ালের যে মানে সবাই আমাদের মা বোন যারা আছে প্রায় সবাই তোমার হচ্ছে ভারতের সিরিয়ালের প্রতি অনেকটা উইক। তারা 3 বেলা না খেলেও চলবে, কিন্তু সিরিয়াল তো আগে দেখতেই হবে, এরকম একটা অবস্থা। সো দেখো এই যে তোমার তারা সিরিয়ালে দেখে, সো এই সিরিয়ালের সময় যে বিভিন্ন ধরনের নাম ছিল, তোমার কিরণমালা ছিল, তোমার ঝিলিক ছিল, পাখি ছিল। সো তাদের নাম অনুসারে কিছু ড্রেস কিন্তু ইদানিং আমাদের দেশে আছে, পাখি ড্রেস, কিরণমালা ড্রেস, ঝিলিক ড্রেস। সো এই যে ড্রেসগুলো আছে যেগুলো কিন্তু আসলে আমাদের দেশের সংস্কৃতির সাথে যায় না, তারপরে কিন্তু সেগুলো কিন্তু আমাদের যে মা বোনরা আছে, বোনরা যারা আছে তারা কিন্তু সেগুলো ক্রয় করতে অনেক আগ্রহী। ঠিক আছে, সো আসলে এটাকে আমরা বলবো অপসংস্কৃতি। তারপর দেখো যে কিছু মানুষ আছে বা কিছু
কিছু কিছু আমাদের বোন আছে যারা ওয়েস্টার্ন কালচার ফলো করতেছে, যেটা আমাদের দেশে আসলে এতটা অ্যাভেলেবেল না। সো আসলে তাদের দেখতে অতটাও সুন্দর লাগে না, বাট তার নিজের সন্তুষ্টি অর্জনের জন্য তার কী করে ওয়েস্টার্ন ড্রেসটা পরে। সো এইটাই হচ্ছে আমাদের অপসংস্কৃতি, যদিও সেটা কোথাকার আমাদের ভারতে যদি বলি বা অন্যান্য দেশে যদি বলি সেটা অ্যাভেলেবেল, বাট আমাদের দেশে কিন্তু এইরকম মানুষ পাওয়া যায় না। বাট অনেক মেয়ে আছে তারা এইটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে তার নিজের মানে আর কি পরনে দেখায়, ঠিক আছে। এরপরে হচ্ছে আসুন তোমার আবাসনের ক্ষেত্রে ডিজাইন। আচ্ছা, আবাসনের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের ডিজাইন থাকতে পারে। এখন বলতে পারো আবাসনের ক্ষেত্রে আবার ডিজাইন কেন? আচ্ছা আসো দেখি। প্রথমত বাংলাদেশের অর্থনীতির যেসব খাত রয়েছে বা যেসব খাতের গুরুত্ব রয়েছে তাদের মধ্যে প্রথম যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের সেবা খাত। এখন এই সেবা খাতের মধ্যে কি আবাসন পড়ে না? হ্যাঁ, অবশ্যই আবাসন পড়ে। আচ্ছা, এই আবাসনকে যদি আমরা অন্যভাবে চিন্তা করতে চাই, যে বাংলাদেশের অর্থনীতিতে যেসব খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তাদের মধ্যে গৃহ নির্মাণ শিল্পটাও কিন্তু একটা অন্যতম। আর এই গৃহ নির্মাণ সেবাটাকে আমরা বলতে পারি সেবা খাত। এটা একটা সেবা, খাতটা হচ্ছে সেবা খাত। আচ্ছা, অনেক প্রতিষ্ঠান আছে এই খাতে তাদের বিনিয়োগ করছে। গৃহ নির্মাণ খাতে প্রতিযোগিতার কারণে গৃহ নির্মাণ ডিজাইনের ধরন অনেক বিষয় বিবেচনা করছে। বা তোমার দেখো এখানে আমরা যদি চিন্তা করি বাংলাদেশে অনেক ধরনের মানুষ আছে, যেহেতু আমরা একটু আগে পোশাকের কথা চিন্তা করলাম, ঠিক একইভাবে করতে পারে। সো তাদের যে এফোর্ট, তাদের যে ক্যাপাবিলিটি, সেই অনুযায়ী তারা কী করবে? গৃহ নির্মাণ করবে। এখন তুমি যদি মনে করো যে কৃষক পাঁচতলা বাড়ি দেবে, এটা তো আসলে সম্ভব না, ঠিক আছে। ধরো তার জমি জমা নাই, এক্সেপ্ট তার জমি জমা থাকার এটা অন্য একটা বিষয়। ধরো তার জমি জমা নেই, সে অন্যের জমিতে কাজ করছে, তার পক্ষে তার পাঁচতলাকে বাড়ি করা সম্ভব নয়, সে তো দিন আনে দিন খায়, ঠিক আছে। এইসব বিষয়। আবার মধ্যবিত্ত মানুষ যারা আছে তারা দেখো ধরো একতলা দিতে পারে, ঠিক আছে, এরকম। সো প্রত্যেকটা মানুষের উপর চিন্তা করে, মানুষের আয় ক্রয় ক্ষমতার দিকে চিন্তা করতে তাদের আবাসনটাও কিন্তু আমাদের নির্ধারণ করে দিতে হবে। এখন আমাদের একজন কৃষি যে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে, তাদের ঘাড়ে আমরা কখনোই বলতে পারবো না যে আপনি পাঁচতলা একটা বাড়ি দেন, আর যে হচ্ছে মধ্যবিত্ত তাকে আমরা বলতে পারবো না যে আপনি 20 তলা বাড়ি দেন, ঠিক আছে, এরকম বলতে পারবো না। সো আমাকে অবশ্যই আবাসনের ক্ষেত্রে 15 রিজনটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এছাড়াও আরও অনেক ধরনের বর্ণ রিজন হতে পারে। মান বিবেচনা বর্ণ রিজন করা যেতে পারে, যানবাহনের ক্ষেত্রে হতে পারে, নৃগোষ্ঠী ভিত্তিতে হতে পারে, বয়স ভিত্তিতে হতে পারে। যদি বয়স ভিত্তিতে করে চিন্তা করি, দেখো জুতার ক্ষেত্রে যদি বলি, সো দেখো ছোটো বাচ্চাদের জন্য এক ধরনের ডিজাইনের জুতা আছে, মাঝ বয়সীদের জন্য এক ধরনের আছে, বৃদ্ধদের জন্য এক ধরনের আছে। সো এইসব জিনিসগুলো মাথায় রেখে বাংলাদেশে আমাদের বর্ণ রিজনটা করা হয়। তো আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এবার আসে পণ্য ডিজাইনের সুবিধা, কেন আমরা পণ্য ডিজাইন করব। ওকে, সো সুবিধা ছাড়া তো আমরা কোনো কাজ করি না। সো দেখি কী ধরনের সুবিধা আছে। সো পণ্য ডিজাইন কেন করব? এই সুবিধাগুলো হচ্ছে প্রথমত আকর্ষণ বাড়বে, তার কাছে আকর্ষণ বাড়বে। দ্বিতীয়, পণ্যের গুরুত্বটাও বাড়ে আকর্ষণ বাড়ার পাশাপাশি। তারপরে উৎপাদন ব্যয় কমে। পণ্যের আকর্ষণ যত বাড়বে, ব্যয় বিক্রি তত বেশি হবে, এবং তোমার হচ্ছে উৎপাদন তত বেশি হবে। যত বেশি উৎপাদন একবিধ ব্যয়টাও কমে যাবে, তখন আমরা বলবো যে সেটা উৎপাদন ব্যয় কমে যাচ্ছে। তারপর উপযোগ বাড়বে, অর্থাৎ যত প্রবল বিক্রি হচ্ছে মানে কি মানুষের অবমোচনের যে ক্ষমতা সেটাও বেশি সৃষ্টি হচ্ছে, তার ফলে আমরা বলতে পারি সেখানে উপযোগটাও বেশি বাড়ছে। তারপরে সুনাম তো অবশ্যই বাড়বে, পাশাপাশি প্রতিযোগিতার মোকাবিলা করতেও সেটা সক্ষম হবে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের পণ্য ডিজাইনের সুবিধা। কী কী? একটা হচ্ছে আকর্ষণ বাড়ছে, পণ্যের গুরুত্ব বাড়ছে, উৎপাদন ব্যয় কমছে, উপযোগ বাড়ছে, সুনাম বাড়ছে, এবং পাশাপাশি প্রতিযোগিতার মোকাবিলা করতে সে সক্ষম হচ্ছে। আচ্ছা, এবার আসি সমস্যাগুলো কী কী। সমস্যাগুলো হচ্ছে তোমার ক্রেতার চাহিদার বৈচিত্র্যতা। দেশে অনেক ধরনের ক্রেতা আছে, তাদের চাহিদার বৈচিত্র্যতাও আছে। আমি যে ধরনের পণ্য চাই, যে ডিজাইনের যে মানের পণ্য চাই, তুমি সেটা নাও চিনতে পারো। তুমি যেটা চাও সেটা হয়তো আমি নাও চিনতে পারি। সো এইটা একটা সমস্যা, যে আমাদের ক্রেতাদের চাহিদার মধ্যে কোনো মানে মিল নেই, সবগুলো হচ্ছে বৈচিত্র্য সম্পূর্ণ। সো আসলে এত বৈচিত্র্য মাঝে সবগুলোই পূরণ করা আসলে একজন উৎপাদনকারীর পক্ষে সম্ভব হয় না। সো সেজন্য এটি একটি হচ্ছে আমাদের সমস্যা। প্রযুক্তির অভাব। আমাদের দেশে যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আছে তারা নর্মালি ভালো কোনো প্রযুক্তির সাহায্য নিতে পারে না। সো এটাও একটা সমস্যা। তারপর হচ্ছে ব্যয়, তারা যে ব্যয়টা আছে সেই ব্যয়টা দিতে তারা কী করতে পারে না, মানে ব্যয়টা তারা স্বাচ্ছন্দ্যে সেখানে দিতে পারে না, ব্যয় করতে পারে না, এটাও একটা অসুবিধা। তারপর হচ্ছে যারা পণ্য উৎপাদন করে তাদের ক্ষেত্রে যদি বলা যায় প্রশিক্ষণের একটা বিষয় থাকে। সো তারা কীভাবে পণ্য উৎপাদন করবে, কীভাবে উৎপাদন কমে যাবে, উৎপাদন বাড়বে, ঠিক আছে, এই বিষয়গুলো তারা কিন্তু যায় না। সো সেখানে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে। সেই জিনিসটা আমাদের দেশে নাই। আমাদের দেশে কখনো একজন তোমার গার্মেন্টস কথা যদি বলি, গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, সেখানে কখনো একজন শ্রমিককে কী করা হয় না, প্রশিক্ষণ সেভাবে দেওয়া হয় না। এরপর নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব আছে, পাশাপাশি মূলধনের ব্যবহার আছে, যার কারণে আমাদেরকে ব্যয়টা বের করতে অনেক সমস্যা হয়। তো তাহলে এখানে পণ্যের যে সমস্যাগুলো কী কী দেখলাম আমরা, ক্রেতা চাহিদা বৈচিত্র্য থাকা, তারপরে প্রযুক্তির অভাব থাকা, ব্যয় বের করতে না পারা, প্রশিক্ষণের অভাব থাকা, নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব, এবং হচ্ছে পাশাপাশি মূলধনের অভাব। এই বিষয়গুলোর কারণে আমাদের দেশে কী করা হয়, যে মনে করা হয় যে পণ্য ডিজাইনের ক্ষেত্রে কিছু বাধা আছে।
ওয়েল ডান। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেকচার সংশ্লিষ্ট একটা সৃজনশীল। আচ্ছা, প্রথমত আসি আমরা। বেলি কসমেটিক্স দীর্ঘদিন সুনামের সাথে সাদা রঙের 150 গ্রাম ওজনের প্রসাধনী সাবান তৈরি করে। 2016 সালে গ্রেপ্তারের না, ক্রেতাদের চাহিদা এবং ক্রয় ক্ষমতা, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে ক্রেতাদের হবে, ক্রেতাদের। তাহলে 2016 সালে ক্রেতাদের চাহিদা এবং ক্রয় ক্ষমতা বিবেচনা করে 100 গ্রাম, 150 গ্রাম এবং 200 গ্রাম, আগে ছিল শুধুমাত্র কি 150 গ্রাম, এখন সেটা 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম ওজনের সাবান বিভিন্ন রং সুগন্ধি ব্যবহার করে উৎপাদন করে। ফলে প্রতিষ্ঠানের বিক্রি পূর্বের চেয়ে অধিক পরিমাণে বেড়ে যায়। 2015 সালে প্রতিষ্ঠানটি 30 লক্ষ টাকা লোকসান দিলেও 2016 সালে 1 কোটি টাকা মুনাফা করে। তাহলে এইটার মাধ্যমে আর বুঝতে পারলাম, প্রথমে তারা 150 গ্রাম ওজনের প্রসাধনী সাবান তৈরি করলেও পরবর্তীতে তোমার কি করেছে 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম বিভিন্ন গ্রামে তারা বিভিন্ন সুগন্ধি বিভিন্ন ডিজাইনে তারা ক্যাটাগরিতে আবার উৎপাদন করেছে, যার ফলে বাজার ক্রেতাদের সন্তুষ্ট অর্জন করতে খুব সহজে করতে পেরেছে, বিক্রি বেড়েছে এবং আগের থেকে তারা 1 কোটি টাকা বেশি কি করেছে প্রফিট অর্জন করেছে। যদিও তার আগে কত টাকা লোকসান করেছে 30 লক্ষ টাকা, পরবর্তীতে তারা কি 1 কোটি টাকা আবার মুনাফা অর্জন করে। এখন প্রশ্ন হচ্ছে এখানে উদ্দীপকে কোন ধরনের অভিযোগ সৃষ্টি হয়েছে। আচ্ছা, অভিযোগ সৃষ্টি হয়েছে বলতে এখানে দেখো এই যে সাধারণত এই যে তৈরি করেছে তোমার 100, 150, তারপর হচ্ছে 200 গ্রাম, এটা মূলত কোন ধরনের উপযোগ, রূপের পরিবর্তন তো করেছে তাই না, তার মানে এটা রূপগত উপযোগ। আমার এখানে উপযোগ চাওয়া হয়েছে, তো অ্যান্সার হচ্ছে আমাদের রূপগত উপযোগ। উদ্দীপকের আলোকে ডিজাইনের ধরন, আচ্ছা কোন ধরনের ডিজাইন। আচ্ছা দেখো তো এখানে আমরা এখানে বললাম তোমার আগে কি করেছিল 150 ছিল, সেখানে 150 করেছে, 200 করেছে এবং হচ্ছে তোমার 100 করেছে। তো এটা কোন ধরনের ডিজাইনের মধ্যে যায়। হ্যাঁ আমরা জানি এটা তোমার উৎপাদনের মধ্যেও যায় না, এটা তোমার হচ্ছে মোড়ক পণ্য যে মোড়কীকরণ ডিজাইন হচ্ছে সেটার মধ্যেও যায় না, ঠিক আছে। তো এটা আবার কার মধ্যেও যায় না, তোমার হচ্ছে রুচিশীল অথবা নান্দনিকের মধ্যেও যায় না। তো এটা কার সাথে যায়, এটা যায় হচ্ছে আমার কার্যগত বা ব্যবহারিক ডিজাইন। কারণ সেখানে আমরা একটা উদাহরণ পড়েছিলাম যে 3G 4G, তাই না, 3G 4G। সো এটা বর্তমানে বাজারে আছে, যেটাকে জাস্ট শুধুমাত্র কি করা, একটু মডিফাই করা, কার্যকারিতাটা একটু বৃদ্ধি করা। সো এটা বর্তমানে আছে, যেটা কার্যকারিতা বৃদ্ধির লোকে শুধুমাত্র আমরা কি করেছি 100, 150, 200 গ্রামে নিয়ে গিয়েছি। সো অবশ্যই এটা হচ্ছে আমার কার্যগত বা ব্যবহারিক ডিজাইন। সরাসরি এইভাবে আমাকে কি করতে হবে, এখানে প্রশ্ন পরীক্ষা আসবে এবং অ্যান্সার করতে হবে। অ্যান্সার করার সময় প্রথমে আমাকে বের করতে হবে সেটা যদি উপযোগ যায় কোন ধরনের উপযোগ, সেটা কোন ধরনের ডিজাইন সেটা বের করতে আমাকে বলতে পারে। সো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই ব্যবহারিক যে ডিজাইন যে পণ্য ডিজাইনের ধরনগুলো আছে 4টি, সেই 4টি ধরন সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে এবং পাশাপাশি তার বিস্তারিত বর্ণনা আমাকে পড়ে নিতে হবে, কারণ আমাকে তো লিখতে হবে তাই না, এবং স্তরগুলো আমাকে মাথায় রাখতে হবে এবং কখনোই একটার সাথে আরেকটা আমাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়া যাবে না বা হচ্ছে এখানে দ্বন্দ্বের সৃষ্টি করা যাবে না। আচ্ছা এরপরে আসো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে নিজেরাই। যেমন এখানে আমি বলেছি যে দেশে প্রতিষ্ঠিত একটি কোম্পানি কন্ডিশনারযুক্ত শ্যাম্পু উৎপাদন ও বিপণন করে আসছে। এরই মধ্যে বাজারে তারা বেশ সুনাম অর্জন করেছে। সম্প্রতি তারা নতুন ধরনের শ্যাম্পু বাজারে এনেছে যা শ্যাম্পুর সাধারণ কার্যকারিতা ছাড়াও উকুন বিনাশ করে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত লোপ লাভ করেনি। স্বল্প পরিসরে উৎপাদিত শ্যাম্পুটি যদি ভোক্তাদের মাঝে গ্রহণযোগ্যতা পায় তাহলে চূড়ান্তভাবে বাণিজ্যিক ভিত্তিতে তা উৎপাদন করবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে। কোন ধরনের ডিজাইন করছে তারা, এটা একটা প্রশ্ন গ নাম্বার, এবং কোন স্তরে আছে। দেখো এখানে কিন্তু স্তর বলেছে, পণ্য ডিজাইনের যে স্তরে আছে তার কার্যকারিতা মূল্যায়ন করো। তার মানে সর্বশেষ তারা কি করেছে, তোমার পরীক্ষামূলকে ছিল নাকি তোমার হচ্ছে সর্বশেষ চূড়ান্তমূলক উৎপাদন করেছে নাকি তোমার সামর্থ্য বিশ্লেষণে ছিল। সো এই ধাপটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, করার পর আমাকে সেটার অ্যান্সার করতে হবে। আর গ নম্বরে ছিল কোন ধরনের ডিজাইন করছে। সো ডিজাইনের ধরন 4টি, সেই 4টি ধরনের মধ্যে কোন ধরনের ডিজাইনের সাথে সেটি যায় সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। সো তোমরা বাসায় অবশ্যই নিজেরা এটা চেষ্টা করবে। চেষ্টা করার আগে অবশ্যই তোমরা বাসায় যে তোমাদের যে গাইড বইটি আছে ওইটা একবার পড়ে নেবে, ঠিক আছে, এবং ক্লাসটি অনেক মনোযোগ সহকারে করবে। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। সো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্ত ছিল। আশা করছি তোমরা ঠিকঠাক সব বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ পরবর্তী কোনো লেকচারে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।